সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের ৭০৪তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমাদের দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বপ্রথমে আছেন ডাক্তার মেজবাহুল ফেরদৌস, উনি চীন প্রবাসী চিকিৎসক, এবং তারপরে আছেন মাহমুদ হোসেন বাবর, দীর্ঘদিন ধরে চীনে বসবাস করছেন এবং চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চীন শাখার প্রতিনিধি। আপনাদের দুজনকে আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে আজ আমরা অবশ্যই চীন নিয়ে কথা বলবো, অর্থাৎ চীনে যে বাংলাদেশের কমিউনিটি রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো। একই সাথে চীনে যে শিক্ষার্থীরা রয়েছেন, সেখানে উচ্চশিক্ষাতে এখন যাচ্ছেন অনেকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনারা জানেন যে সম্প্রতি চীন সরকার বাংলাদেশের জন্য একটি সুযোগ দিয়েছে, সেটি হচ্ছে যে চীনে চিকিৎসা সেবা নিতে পারবেন যারা বাংলাদেশি আছেন, সামর্থ্যবান, যারা ইচ্ছা করছে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চান, তারা চীনে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। তো সেই বিষয়ে আমি কথা বলবো। যেহেতু আমাদের সাথে চিকিৎসক মেজবাহুল ফেরদৌস রয়েছেন, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমরা বাংলাদেশ থেকে যে চিকিৎসা নিতে যাবেন সে বিষয়ে জানবো। তার আগে জানতে চাইব যে চীনে এই যে আপনার চিকিৎসক বা প্রকৌশলী পেশায় সেখানে ক্যারিয়ার করার সম্ভাবনা কেমন? ধন্যবাদ ইমরুল কায়েস ভাইকে খুব রিয়েলিস্টিক একটা কোয়েশ্চেন করার জন্য। বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। আমাদের স্টুডেন্ট বলেন, আমাদের যারা পিপল who are studying in the university, very hardworking people, no doubt. কারণ আমাদের দেশের ছেলেরাই বাইরে গিয়ে খুবই সুনামের সাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশকে নিয়ে সামনে এগিয়ে যাব। এখন ইঞ্জিনিয়ার এবং ডক্টর, এই দুইটা প্রফেশন হচ্ছে ভেরি হোয়াইট কালার জব বলে, হাই প্রফেশন, পিপলস অনলি ক্যান এন্টার ইন দিস ফিল্ড। চায়নাতে হচ্ছে এ লট অফ অপরচুনিটিস ফর দিস টু পিপল। ইঞ্জিনিয়ারদের জন্য মেইনলি ইন্টারন্যাশনাল কোম্পানিজ, তাদের অফিস আছে সাংহাইতে এবং বেইজিংয়ে এবং গুয়াংজোতে। একটা ছেলে বাংলাদেশ থেকে মাস্টার ডিগ্রি করলো বা পিএইচডি করলো বা ব্যাচেলার করলো, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করলো অথবা যে কোনো একটা বাংলাদেশি ফার্মে জব করলো। তার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে যখন সে সাংহাইতে বা বেইজিংয়ে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করলো, হি হ্যাভ মেনি পজিটিভ ভাইব ফ্রম দ্য big multinational company. Why? They like the people from Bangladesh, কারণ তারা ভেরি হার্ড ওয়ার্কিং পিপল, এবং এই কারণেই বাংলাদেশের ছেলেদের ডিমান্ড ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে চায়না জব মার্কেটে। অর্থাৎ সেখানে চিকিৎসক এবং প্রকৌশলী পেশায় যারা যাচ্ছেন তাদের দিন দিন সেখানে ব্রাইট ফিউচার। আপনি 5 বছর আগে একটা মানে জব মার্কেট চিন্তা করুন, 2025-এর জব মার্কেট, হিউজ বিগ ডিফারেন্ট। তাদের আই ওপেন হয়েছে ফর দ্য বাংলাদেশ। ইয়েস, those people coming from Bangladesh are very hardworking, so we can take care of them. এই যে পজিটিভ ভাইবটা এনেছে, হাউ? কারণ একটা কোম্পানিতে একটা বাঙালি ছেলে জব করতে ঢুকলো, ওই ছেলেটা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তার হার্ড ওয়ার্কিং টেন্ডেন্সি, কমিটমেন্ট টু দ্য বস, ওই হোল কোম্পানিতে একটা বিগ ভাইব ক্রিয়েট হবে। হ্যাঁ, উই ক্যান হায়ার সেকেন্ড টাইম ফ্রম বাংলাদেশ। যেহেতু পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, Thailand, Malaysia, Egypt, even from UAE, USA, UK, all big community want to enter the job market in China. তো বাংলাদেশিদের জন্য একটা বিগ অপরচুনিটিস, বিশাল বড় রাষ্ট্র, অসংখ্য কোম্পানি, অসংখ্য জব অপরচুনিটি। জাস্ট একটা একদিনে হবে না, ট্রাই করতে হবে মিনিমাম 200 কোম্পানিসে, রাইট, 200 হসপিটালে, দেন গুড লাক কল ইউ। আমি এটাই মনে করি। বাবা ভাই, আপনি তো দীর্ঘদিন চীনে থাকেন এবং যাওয়া আসার মধ্যে থাকেন। আপনার কাছে আমি জানতে চাইবো যে অনেকেই আমরা দেখি যে বাংলাদেশ থেকে তারা ব্যবসা বাণিজ্য করতেছে, অনেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা নানা কারণে চীনা এবং চীনা পণ্য দেখা যাচ্ছে বাংলাদেশে বেশ জনপ্রিয় হচ্ছে। তো এই যে ব্যবসা বাণিজ্য করতে চান বা অনেকেই যান, এটা কি আসলে সহজে করা যায়, বা যে কেউ ইচ্ছা করলেই কি যে চীন থেকে কিছু পণ্য নিয়ে আসলাম তারপর এখানে মার্কেটিং করলাম, বা সেটা কি মানে কতটা সম্ভব এবং সহজ? ধন্যবাদ আপনাকে খুবই বাস্তবমুখী একটা প্রশ্ন করার জন্য। এই কারণে আমি বলছি বাস্তবমুখী, সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশের মার্কেটটা যাচাই করি বা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দৈনন্দিন চাহিদা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে
আমরা যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি তার প্রায় 80% হচ্ছে চীন থেকে আমদানি করা। আপনি হয়তো দেখবেন যে আজকে না, এটা আমরা যদি 30-40 বছর আগের থেকেও আমরা দেখি যে আপনি এখনও মনে আছে যে একটা সুই, সেলাই মেশিন, একটা সাইকেল, একটা ঘড়ি থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনার চীন থেকেই আমদানি করা হতো। এটা কিন্তু আমাদের এই বরাবরে দেখে আসছি। আমাদের এই বাংলাদেশে এত বড় একটা চীনের মার্কেট হওয়ার মূল কারণ হচ্ছে সারা পৃথিবীতে আপনি যদি লক্ষ্য করেন একমাত্র চীনই পারে আপনার কম খরচে একটা ব্যবহারযোগ্য বা একটা ভালো মানের জিনিস তৈরি করতে, যার ফলশ্রুতিতে আমরা যদি সারা পৃথিবীতে খুঁজে বেড়াই, আমরা কিন্তু এই যে একটা দামে এত ভালো একটা জিনিস পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়বে। এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন পাবো, সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় এরকম বলতে শুনি যে চায়না জিনিস সস্তা পাওয়া যায়, কিন্তু তারা লংজিভিটি বা টেকসইয়ের কথা যদি বলা হয় তখন আবার অনেকে বলতে চায় যে টেকসই তেমন না, মানে দামে সস্তা হলে টেকসই তেমন না, এরকম। হ্যাঁ, এই কথাটা আসলে আমি বলতাম একটু পরেই। সেটা হচ্ছে যে চীনই একমাত্র দেশ যে কিনা আপনার চাহিদা অনুযায়ী জিনিস তৈরি করতে পারে। একটু আগে আমি কিন্তু বলছি, তার মানেটা হচ্ছে কি, তার মানেটা হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ডে করে, রাইট, যেটা হচ্ছে আপনার 1 টাকার ক্ষমতা আছে, আপনি 1 টাকার জিনিস কিনতে পারবেন, আপনার 10 টাকার ক্ষমতা আছে, আপনি 10 টাকার জিনিস কিনতে পারবেন। এই চায়নাতেই এবং একই ফ্যাক্টরিতে আপনার এই বিভিন্ন মানের জিনিস তৈরি হচ্ছে। আপনি যখন একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যখন কোনো এক ফ্যাক্টরিতে যাবেন যে আমার একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব আমি চায়না থেকে, সেই চাইনিজ ফ্যাক্টরিতে যাওয়ার পরেই ওরা যখনই দেখবে আপনাকে, তখনই মোটামুটি ধরে নেবে যে আপনার এই কোন মানের প্রোডাক্ট আপনি চাচ্ছেন। যেমন মনে করেন যে ইউরোপ, আমেরিকান, তারা কিন্তু ওনাদের মানের প্রোডাক্ট কিনে, আর আমরা আফ্রিকান বা এই যে সাউথ এশিয়ান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আমাদের এইসব দেশের যে চাহিদা সেই অনুযায়ী ওরা ওইভাবেই তৈরি করে। যার জন্য আপনি বলতে পারবেন না যে সস্তা জিনিস শুধুমাত্র চীনে তৈরি করে। চীনে কিন্তু আপনি বলতে চান যে আমাদের যে চাহিদা সেই অনুসারেই চীন আসলে তৈরি করে। অবশ্যই, সেটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী সে তৈরি করে। এখন বলতে গেলে আমাদের বাংলাদেশে আপনার এই যে প্রায় 18 কোটি লোকের মধ্যে আমাদের এই যে কত পরিমাণ লোকের অ্যাবিলিটি আছে যে আমি সবচেয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাল কিনবো, এটা কিন্তু বড় ফ্যাক্ট। বিশেষ করে মার্কেটের যে আপনার চাহিদাটা, তো দেখা যায় যে আমাদের লো ক্যাটাগরির মালের চাহিদা কাস্টমারই বেশি। তো সেই জন্য আমাদেরকে নিজেদের থেকেই আমাদের নিয়ে আসতে হয় ওই কম দামের জিনিসগুলো, যেগুলো মোটামুটিভাবে আপনি চালাতে পারবেন, কিন্তু এটার যে টেকসইটা সেইটা আপনার এত লংজিবিলিটি হবে না। জি, বুঝতে পারছি। আমরা ফার্দার আলোচনা আসবো যে কীভাবে আসলে ছোট ছোট পুঁজি নিয়ে মানে চীন থেকে পণ্য নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করে, সেটাও তো একটা কর্মসংস্থান হয় আর কি, ছোটো ছোটো পুঁজি। তার আগে আমি একটু ডাক্তার মেজবা আপনার সাথে কথা বলতে চাইবো যে হেলথ ট্যুরিজম নিয়ে, মানে স্বাস্থ্য খাতের যে পর্যটন, সেটা নিয়ে কথা বলবো। আমরা দেখি যে এর আগে আমাদের দেশ থেকে সাধারণত ভারত, থাইল্যান্ড এই সমস্ত জায়গায় প্রেফার করা হইতো, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে যেহেতু কিছু জটিলতার কারণে অনেক মানুষ চীনমুখী হয়েছে এবং সরকারও সেই হিসেবে দুই দেশের সরকার বসে একটা সমঝোতা করেছে এবং কুনমিংয়ে আমরা দেখছি যে কিছু কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য সেখানে ডেডিকেট করা হয়েছে, বাংলাদেশি যারা রোগী যাবে। তো এটার আসলে সম্ভাবনা কেমন? ধন্যবাদ ইমন কায়েস ভাইকে। বিফোর গিভিং মাই আনসার টু ইউ, দুইটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। প্রথমেই আমাদের দেশীয় যে চিকিৎসকরা আছেন, দে আর রিয়েলি ক্যাপেবল টু ম্যানেজ মেনি ডিজিজ ইন বাংলাদেশ, নো ডাউট। অবশ্যই আমি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই স্টেটমেন্ট। আমাদের শুধুমাত্র একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, বিগ গ্যাপ আমাদের, এবং ফ্যাসিলিটি তো মানে আমি বলছি আমাদের ডাক্তাররা তো, যেই ডাক্তার বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে আমেরিকা থেকে চিকিৎসা দিচ্ছে, যে ডাক্তার আমি বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করেছি, আমি এখন চায়নাতে গিয়ে চিকিৎসা দিচ্ছি, থাইল্যান্ডে চিকিৎসা দিচ্ছি, product everyone from Bangladesh. But why when they go to abroad, why they get big name, big brand, big fame?
কারণ একটা ম্যানেজমেন্ট সিস্টেমে নিয়ে আসছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের চিকিৎসক যারা আছেন ভেরি হাইলি ক্যাপেবল, কারণ আমরা অনেক হার্ড ওয়ার্ক করে একটা জায়গায় আসতে পেরেছি, রাইট, তাই না? আচ্ছা, তো এখন আমাদের যে ম্যানেজমেন্টের যে সমস্যাটা, মানে আপনি হয়তো চিন্তা করবেন যে আমাদের হসপিটালে একটা হয়তো আলাদা কোনো ডেস্ক নাই যেখানে পেশেন্ট কাউন্সেলিং ডেস্ক। কয়টা হসপিটাল আছে? অ্যাব্রোডে 100% হসপিটাল আছে। কোনো সমস্যা হসপিটালে একটা আলাদা কর্নার আছে, পেশেন্ট দে উইল ডিসকাস ভেরি ওপেনলি উইথ দ্য ডক্টরস আর ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন রিসেন্টলি যেটা ওপেন হয়েছে চায়নাতে, আপনি জানেন যে চায়নার যে চিকিৎসা ব্যবস্থা নো ডিফারেন্স উইথ দ্য ইউএস এখন বর্তমানে, কম্পেয়ার উইথ দ্য ইউএসএ। আজকে আমেরিকান যে হসপিটালের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল, 100% সেম ট্রিটমেন্ট অ্যাভেলেবেল ইনসাইড দ্য চায়না। এবং চায়নাতে চাইনিজ পেশেন্টদের জন্য যে ট্রিটমেন্ট কস্ট, ফরেনারদের জন্য সেম ট্রিটমেন্ট কস্ট আনটিল নাও টুডে। আমি জানি না 10 বছর পর কী হবে। তো তার মানে একটা বাংলাদেশ থেকে একজন মানুষ যখন চায়নাতে গিয়ে চিকিৎসা নেবেন, আপনি চায়নাতে বসে আমেরিকার সেই সেম ট্রিটমেন্ট কোয়ালিটি এনশিওর করতেছে চায়নার একটা হসপিটাল। তো তার মানে হচ্ছে যে আপনি বাংলাদেশে একটা নিয়ারেস্ট সিটিতে গিয়ে, নিয়ারেস্ট কান্ট্রিতে গিয়ে আপনি সেই হাইলি স্ট্যান্ডার্ড লেভেলের একটা ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন খুবই অল্প খরচে। কিন্তু অল্প খরচ বলা যাবে না, বাংলাদেশের চেয়ে একটু খরচ তো অনেক বেশি হবে। যাতায়াত আছে, আপনার লিভিং কস্ট আছে, এটা বাস্তবতা না? তো এখন আমি যেটা মনে করি যে যার সামর্থ্য আছে এবং যার মানে যারা হয়তো একটা গ্রুপ আছে বাংলাদেশের ভেরি হাই রিচ গ্রুপ, যারা সিঙ্গাপুর যাচ্ছেন বা যারা ইন্ডিয়ার টপ প্রাইভেট হসপিটালে যাচ্ছেন, তারা এখন চুজ করছেন চায়না। বাট আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের চিকিৎসা ব্যবস্থাও ভালো। আর যারা বাইরে যেতে চান, যদি কোনো হসপিটালে যেতে চান, ইভেন বেজিংও এখন যাচ্ছেন পার্সোনালি অনেক পেশেন্ট। এবং বেজিংটা হচ্ছে আপনার সিটি অফ দ্য হসপিটাল বলা হয় এটাকে, অল দ্য ন্যাশনাল সেন্টার ইন দ্য বেজিং। আমি গতকালকে একজন আমার সাথে দেখা করেছি, উনি একটা ক্যান্সারের জন্য বেজিংয়ের একটা হসপিটালে যাচ্ছেন। তো তার মানে হচ্ছে যে একটা ওপেন ফিল্ড হয়ে গেছে এখন চায়নাটা, যে যেভাবে পাচ্ছে ভালো চিকিৎসার জন্য যাচ্ছে। তো আমি মনে করি আমেরিকান যে চিকিৎসার যে ফ্যাসিলিটিস, সেম ফ্যাসিলিটিস চায়না এনশিওর করছে ইনসাইড দ্য চায়না। বাবর ভাই, আপনি কি মনে করেন এই যে স্বাস্থ্য খাতের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমাদের ডাক্তার মিসবাহুল ভাই বললেন, তো এই সম্ভাবনা যদি আমরা এই যে মানে স্বাস্থ্য বা চিকিৎসাটা একদম সাধারণ পর্যায়ে পৌঁছে দিতে চাই, অর্থাৎ চীনের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা মধ্যবিত্ত বা তার চেয়ে একটু কম, তাদের জন্য যদি পৌঁছে দিতে চাই, তাহলে চীন সরকার যে ব্যবস্থাটি নিয়েছেন এটি কি মানে পর্যাপ্ত, নাকি আরও কিছু করা যায়? যেমন তারা তো বাংলাদেশেও একটা হাসপাতাল মনে হয় করার কথা বলছেন, যে এই চিকিৎসা যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। আসলে আমার মনে হয় চীন সরকারের এই উদ্যোগটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, বিশেষ করে আমাদের জন্য। কারণ হচ্ছে চীনের এই গত 20 বছর বা 30 বছরের যে পরিমাণ উন্নতি আমরা দেখেছি, তাতে প্রত্যেকটা খাতেই তাদের এই অবিশ্বাস্য একটা উন্নয়ন দেখা গেছে। তার মধ্যে এই চিকিৎসা একটা, এবং এখন সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে এদের চিকিৎসা বিজ্ঞানে নতুন নতুন প্রযুক্তি এবং তাদের এই যে মেশিনারিজ যে নিজেরাই তৈরি করে, এবং তার সাথে তারা কিভাবে অন্যান্য দেশকে মানে ডিঙ্গিয়ে যাবে, এই যে তাদের এই গবেষণামূলক যে চিকিৎসা ব্যবস্থা, এটার মাধ্যমে তারা বর্তমানে যে একটা অবস্থানে দাঁড়িয়েছেন। একটু আগে আমাদের মেজবা ভাই যেভাবে বললেন যে চিকিৎসার ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু আমাদের নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? সেটা হচ্ছে আমরা এখন আমাদের অনেকেরই এত বড় ক্ষমতা নাই যে আমরা ইউরোপ বা আমেরিকা বা সিঙ্গাপুর বেশি দূরে না হলেও তার যে খরচ, এই খরচটা দিয়ে আমি ওই মানের চিকিৎসা পেতে পারি। কিন্তু আমি যদি চীনে তার চেয়ে অনেক কম খরচে ঠিক ওই লেভেলের একটা চিকিৎসা পাই, তাহলে কেন আমি যাব না? তা তো বটে। এই জন্যই আর আমাদের পার্শ্ববর্তী দেশে যে চিকিৎসা ব্যবস্থা এতদিন দেখে আসছি, যেভাবে মানে আমাদের দেশের যে পরিমাণ রোগীরা ওইখানে গেছে, যে ওইখানে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কস্টিং।
কম এই জন্য। কিন্তু আমার মতে যে ওনাদের কস্টিং এবং ওনাদের চিকিৎসার যে মান বা স্ট্যান্ডার্ড অনুযায়ী চায়নার সাথে তো আপনি তুলনা করতে পারবেন না। আপনি চায়নার সাথে তুলনা করতে পারবেন ইউরোপ, আমেরিকান বা সিঙ্গাপুরের একটা স্ট্যান্ডার্ড। সো সেই ক্ষেত্রে আর আমাদের কিন্তু ঢাকা থেকে খুনমিঙ্গি তো মাত্র 2 ঘন্টার ফ্লাইট, আপনারা জানেন, এবং খরচও অত বেশি না, এবং খুনমিংয়ের চিকিৎসা খরচও অনেক কম। তো এই ক্ষেত্রে আমাদের এই ভালো চিকিৎসা পাওয়া এবং যত ধরনের জটিল চিকিৎসা বা যত ধরনের আপনার জটিল চেক আপ বলেন সব কিছু এখানে সম্ভব। তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং সুখের খবর। তো আমরা চাই যে আমাদের দেশের এই জটিল যে সমস্ত রোগের চিকিৎসা দরকার তারা বেশি করেই চায়নাতে আসবে এবং চিকিৎসা সুফল চিকিৎসার সুফলটা পাবে। আর আমি আরেকটু অ্যাড করি গাইস ভাই, জি বলুন। যেই সময়টাতে এই ডিসিশনটা এসেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে বাংলাদেশ একটা ভেরি স্ট্রং পার্টনার উইথ চায়না। যখনই বাংলাদেশের কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, চায়না ইজ দ্য ওয়ান অফ দ্য কান্ট্রি দে স্টেপ অ্যাহেড অ্যান্ড হ্যান্ডশেক উইথ দ্য বাংলাদেশ। এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ প্রবলেম ক্রিয়েট হয়েছে বিভিন্ন সেক্টরের মাধ্যমে, বিভিন্ন দেশের মাধ্যমে, চায়না অ্যাটলিস্ট ট্রাই করেছে ওপেন দ্য ডোর ফর দ্য বাংলাদেশ সিটিজেন, বিকজ দ্যাট টাইম বাংলাদেশি পেশেন্ট হ্যাভিং মেনি ট্রাবলস, আমরা যেতে পারছি না অনেক দেশে, তখনই চায়না এগিয়ে এসেছে। এটা শুধুমাত্র চিকিৎসা না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ট্রাস্ট বিল্ডিং সিস্টেম অপরচুনিটিস বিটুইন দ্য টু নেশন। আমি এভাবেই দেখি, যখনই প্রবলেম হয়েছে বাংলাদেশের ব্যাপারে, চাইনিজ গভর্নমেন্ট ওয়ান স্টেপ এহেড টু সলভ দ্য প্রবলেম। এবং এটাই মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশের সিস্টেম বা চিন্তা চেতনা এটাই হওয়া উচিত। এবং এই কারণেই চায়নাতে এখন যে সমস্ত হসপিটালগুলো ওপেন করেছে, এবং দে অলরেডি সেন্ড দ্য মেসেজ মোস্ট অফ দ্য হসপিটালস, পেশেন্ট ফ্রম বাংলাদেশ, ইউ গেট দ্য ইমেল, try to reply within 2 days. এটা একটা মেসেজ ফ্রম দ্য গভর্নমেন্ট টপ লিডার্স টু দ্য হসপিটাল। আর ওখানে তো যে কোনো নির্দেশ দিলে সেটা বাস্তবায়ন করা খুবই সহজ, কারণ সিস্টেমটাই তো ওইরকম। এবং তারা তারা হ্যাপি টু জয়েন, হ্যাপি টু শেয়ার দেয়ার রিসোর্স উইথ দ্য বাংলাদেশি পিপল। এটাও একটা ব্লেসিংস, এটাও একটা মানে গুড কমিউনিকেশন। এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, চায়নার যে পররাষ্ট্র মন্ত্রণালয়, চাইনিজ হেলথ সেক্টরের এবং বাংলাদেশের যে হেলথ সেক্টরের যে লিডার্সরা, দে অলরেডি ডিড ট্রিমেন্ডাস গুড জব। ওদেরকে অবশ্যই থ্যাংক ইউ দিতে হবে, তত বটেই, কারণ এটা একটা বিশাল বড় একটা পিলার, ওইটাকে ভেঙে নতুন করে জয়েন হয়েছে এই সিস্টেমটা। সো আই উইশ আমাদের বাংলাদেশের ভাই বোন যারা খুবই ট্রাবল ক্রিটিক্যাল কেস হচ্ছে না, এখানে বাংলাদেশে হচ্ছে না, তারা দে ক্যান চুজ কুমনিং বা বেজিং, সাংহাই, আ লট অফ JCI স্ট্যান্ডার্ড বিগ হসপিটাল। একটা হসপিটাল স্কেল 2000 বেড, 1500 বেড, 3000 বেড। আপনি জানেন হয়তো, আমি নিজেও দেখেছি বেইজিংয়ের অনেক হাসপাতাল, এশিয়ার সবচেয়ে বড় হসপিটাল, 7000 বেড, 7000 বেড। ক্যান ইউ ইমাজিন? চায়নাতে আছে। তারাও এখন বাংলাদেশের পেশেন্ট আসলে আপনি গেলে বুঝবেন হাউ ওয়েলকামিং দ্য পিপল, দ্য চাইনিজ ডক্টরস, চাইনিজ নার্সেস, দ্য ম্যানেজমেন্ট ফর দ্য বাংলাদেশি পিপল। তো আচ্ছা, স্বাস্থ্যকে কেন্দ্র করতে পর্যটন গড়ে ওঠে। আমরা তো অনেকেই ধরেন যদি থাইল্যান্ডে যাই চিকিৎসা নিতে, চিকিৎসার পাশাপাশি সেখানকার দর্শনীয় স্থান দেখি বা ঘুরতে যাই। চীনে তো এরকম দর্শনীয় স্থান অনেক আছে, অনেক। তো সেটাকে কেন্দ্র করে আসলে যে পর্যটনটাকে বা যারা যাবেন তারা বিভিন্ন জায়গায় ঘুরবেন, সে সম্ভাবনা তো আছে। আমি এখন বর্তমানে আমার রিসেন্টলি অনেকগুলি মিটিং হয়েছে এই রিলেটেড, বেজিং, সাংহাইতে এবং কুমনিংয়ে। বর্তমানে এখন যে আমাদের যে মেইন ফোকাসটা, সেটা হচ্ছে অনলি পেশেন্ট রিলেটেড ইস্যু। আচ্ছা, পর্যটন অলরেডি এস্টাবলিশড, বাংলাদেশ থেকে চায়নাতে অলরেডি এস্টাবলিশড, গ্রেট ওয়াল যাচ্ছে, সাংহাইতে যাচ্ছে, গুয়াংজো যাচ্ছে, কুমনিংয়ে যাচ্ছে, এটা অলরেডি একটা এস্টাবলিশ চ্যানেল। মেডিকেল সেক্টরটা এস্টাবলিশ চ্যানেল ছিল না। এখন চাইনিজ গভর্নমেন্ট স্টেপ হেড হয়ে একটা গ্রিন চ্যানেল তৈরি করেছে ফর দ্য বাংলাদেশি সিটিজেন, যে এই গ্রিন চ্যানেলের মাধ্যমে তারা দ্রুত সময়ে চায়নাতে মুভ করবে। তো হসপিটাল ইস্যু প্লাস ট্যুরিজম, আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু পরের স্টেপ। বর্তমানে সবাই এখন মেইনলি ফোকাস করছে এখন শুধুমাত্র পেশেন্ট রিলেটেড ট্রাবলগুলি, পেশেন্ট রিলেটেড ইস্যুগুলিকে কীভাবে ইজিলি হ্যান্ডলিং করে তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, এটা এখন মেইন ফোকাস ফ্রম দ্য চাইনিজ গভর্নমেন্ট উইথ দ্য বাংলাদেশি পিপল। বাবর ভাই এখানে জি বলো।
আমি একটু জাস্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আগে চীনের সাথে চীনের যে ট্যুরিজমটা ছিল সেটা ছিল বিজনেস উইথ ট্যুরিজম। এখন আপনি যেটা বলছেন যে মেডিকেল উইথ ট্যুরিজম, এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হবে, এবং আমরা আশা করি এরপরে হয়তো আরও নতুন কিছু যোগ হবে, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তবে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে চীনের আপনার এই চিকিৎসার আরেকটা সুবিধা, সেটা হচ্ছে আপনি হয়তো জানেন যে চীনের ট্র্যাডিশনাল চিকিৎসাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত। আমাদের মেজবা ভাই হচ্ছে ওয়েস্টার্ন চিকিৎসক, কিন্তু চীনের যে ট্র্যাডিশনাল যে চিকিৎসা, আপনার আকুপাঞ্চার এবং যে কাপ যে এটা বলে চিকিৎসা, এটা কিন্তু একমাত্র চায়নাতেই আছে, এবং এটা কিন্তু খুবই ওখানে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। আমি তো এই চিকিৎসা খুলে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা বড় একটা সুযোগ আসছে, যে আমাদের কিছু রোগ আছে যেগুলো আপনার দীর্ঘস্থায়ী, হ্যাঁ, সেগুলোর চিকিৎসাও কিন্তু এখন করাটা খুব সহজ হয়ে গেছে। বড় ভাই আমরা আসবো, আমরা এই পর্যায়ে একটা বিজ্ঞাপন বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি আজকে স্টুডিওতে আছেন, ডাক্তার মিসবাহুল ফেরদাউস এবং মাহমুদ হোসেন বাবুর ভাই। দুজনেই চীনে দীর্ঘদিন ধরে আছেন। তাদের সাথে আমরা চীনের নানা বিষয়ে আলোচনা করছি, তার মধ্যে চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করছি, কারণ বাংলাদেশে অনেক মানুষই বাইরে চিকিৎসা নিতে। যে বিষয়টি বাবুর ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে ট্র্যাডিশনাল চিকিৎসা। আমি যখন বেইজিংয়ে 2022 সালে ছিলাম, সেখানে একটা কোর্স করে দিলাম 6 মাস। আমি কিন্তু একটা ট্র্যাডিশনাল হাসপাতালটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু একটা ট্র্যাডিশনাল চিকিৎসা কেন্দ্র এত বড় একটা হাসপাতাল হতে পারে, সেটা কিন্তু একেবারে অভিভূত করে। তো ট্র্যাডিশনাল চিকিৎসা এইটাকে আসলে কিভাবে বাংলাদেশের সাথে রিলেট করা যায়, অর্থাৎ বাংলাদেশি রোগী যারা যাচ্ছেন তাদের যে আমাদের তথাকথিত চিকিৎসা, মানে আই মিন যে আমাদের প্রথাগত যে চিকিৎসা, সেটা বলতে চাচ্ছি যে এলোপ্যাথিক চিকিৎসা, তার পাশাপাশি ট্র্যাডিশনাল চিকিৎসা কি আসলে করা যায়, জনপ্রিয় করা যায় কিনা? অনেক ধন্যবাদ। আসলে এটা আমাদের অনেকেরই চিন্তাধারার মধ্যে মানে খেলতেছে যে কিভাবে এই ট্র্যাডিশনাল চিকিৎসা, চীনা ট্র্যাডিশনাল চিকিৎসাটাকে আমাদের মধ্যে আনা যায়। এখানে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। এক, চীনের ট্র্যাডিশনাল চিকিৎসাটা হচ্ছে সময় সাপেক্ষ একটা চিকিৎসা, যেটা আপনি ওই যে আমাদের ওয়েস্টার্ন চিকিৎসার মতো না যে আপনার হঠাৎ করে জ্বর হলো, আপনি 2টা ট্যাবলেট খেলেন, সুস্থ হয়ে গেলেন, বা একটা হলো আপনি হসপিটালে গেলেন, অপারেশন করলো, কয়েকদিন পরে ঠিক হলো না। চীনের এই ট্র্যাডিশনাল চিকিৎসাগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা রোগীর তার শরীরের যে মানে অবস্থা বুঝে এই চীনা ট্র্যাডিশনাল ডক্টর তারা একে কয়েকটা পদ্ধতিতে চিকিৎসা করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ভেষজ চিকিৎসা, যেটা আপনি জানেন যে এটা হচ্ছে বিভিন্ন গাছগাছরা দিয়ে তৈরি করে, যেটা আপনি নিজেও ওষুধভাবেই দেওয়া হয়। কিন্তু এটার একটা সুবিধাটা হচ্ছে যে আপনার কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু আরেকটা অসুবিধাটা হচ্ছে এটা খুব লং টার্ম চিকিৎসা। মানে ওষুধের সাইজ দেখলে আপনার মনে হবে যে মানে তার চাইতে ভাত না খাওয়াই ভালো, এরকম। আচ্ছা, 2 হচ্ছে কি আপনার আকুপাঞ্চার, যেটা দিয়ে আপনার শরীরের পুরা চিকিৎসা করা হয়, যেখানে ডাক্তার তার রোগ নির্ণয় করার পরে ওই অনুযায়ী যে রক্তশিরা দেখে ওইখানে শুল ফোটানো হয় আর কি, মানে সুই ফুটিয়ে এর চিকিৎসা করা হয়। এইটারও আপনার দেখা যাবে যে একটা চিকিৎসা পুরা চিকিৎসা নিতে গেলে 6 মাস থেকে 1 বছর, কখনো 2 বছর, কখনো 3 বছর লেগে যায়। তো এই জায়গাটাতেই আমাদের আসলে মেইন একটা প্রবলেম, যে আপনি এইখানে কিভাবে করবেন। তবে এই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ এবং চায়নার সাথে কোঅপারেশন করে যদি আমরা বাংলাদেশে এরকম একটা ট্র্যাডিশনাল চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পারি, যেখানে মনে করেন যে রোগীদের যেতে হলো না, আমরা চীন থেকে ডাক্তার নিয়ে আসলাম এবং সে ওই অনুযায়ী তাকে চিকিৎসা পদ্ধতিটা দিবে, এবং যেখানে সবসময় তারাই এই সার্ভিসটা দিতে পারবে। এইভাবে করলে আমরা খুব সহজলভ্যভাবে কিন্তু এই চিকিৎসাগুলো করতে পারি। ডাক্তার মিসবাহুল ফেরদাউস, আপনি কি মনে করেন যে ট্র্যাডিশনাল চিকিৎসা, যেটা ভেষজ চিকিৎসা বা এরকম, সেটা মানে চীনা যেটা অনেক ঐতিহ্যবাহী এবং হাজার বছর ধরে সেখানে চলে আসছে, এখন তো একেবারে সেখানে পড়াশোনা করা হয় এই বিদ্যার উপর,
প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, বড় বড় হাসপাতাল করা হয়েছে, যেগুলো আমিও ভিজিট করছি, আমি যেটা বললাম। তো এটার সম্ভাবনা কেমন, যেহেতু বাংলাদেশের সাথে একটা কোলাবোরেশন শুরু হয়েছে চিকিৎসা ক্ষেত্রে? আচ্ছা, আমার যেটা আমি নিজে বিশ্বাস করি, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন লং হিস্ট্রি, এবং প্রত্যেকটা প্রভিন্সেই বিশাল বড় বড় হসপিটাল তারা তৈরি করেছে। এটার নাম হচ্ছে TCM হসপিটাল, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন হসপিটাল, এবং এগুলো কিন্তু রিয়েলি হসপিটাল। ইটস নট লাইক 10টা রুম 10জন ডাক্তার, ওরকম না। মানে 1000 বেডের হসপিটাল, 700 বেডের হসপিটাল, 600 বেডের হসপিটাল, বিগ বিগ হসপিটালস। তো আমি দেখেছি অনেক মানুষ শুধু TCM নিয়েই ওরা ভালো আছে, এবং লং ট্রিটমেন্ট প্রসিজিওর নিড টু কিওর দ্য ডিজিজ। তো বাংলাদেশের এবং এই TCMটা অলরেডি মিডল ইস্ট বাজারে ঢুকে গেছে। অস্ট্রেলিয়াতে TCM সেন্টার আছে এখন। তো বাংলাদেশ যেহেতু চায়নার সাথে এখন একটা হেলথ কোলাবোরেশন করতে পারছে, আমি মনে করি আজকে না হলেও হয়তো 10 বছর পরে, 15 বছর পরে বাংলাদেশের মানুষ হয়তো TCM নিতে পারে। কিন্তু স্টিল ইট নিড লং জার্নি, কারণ আমরা এখনও পর্যন্ত আমাদের যে ওয়েস্টার্ন মেডিসিন নিয়ে আমরা বাংলাদেশের মানুষরা চিকিৎসা নিচ্ছি, আর TCM ইজ ওয়ান অফ দ্য পার্ট। সো ইন দ্য ফিউচারে যে সমস্ত ডিজিজ লং কিওর দরকার বা ট্রিটমেন্টটা অত সহজ না আপনার ওয়েস্টার্ন মেডিসিনে, তখন হয়তো TCM নিয়ে তারা একটা প্ল্যান করতে পারে। বাট আমি মনে করি এটা বাংলাদেশের জন্য মিনিমাম 10 to 15 years নিড জার্নি টু বিলিভ ইন দ্যাট প্রোটোকল। আবার আমরা কুনমিংয়ের যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই দিকে ফিরে আসি। আমরা দেখি যে ভাষাগত একটা সমস্যা আছে চীনের সাথে। বাংলাদেশ থেকে যারা যাবেন সেখানে গিয়ে ভাষাগত তাদের রোগশোক বোঝানোর জন্য, থাকার জন্য যে ভাষাগত সমস্যা, এইটা তো একটা সমস্যা। তো এইটা দূর করার জন্য এরকম করা যায় কিনা যে বাংলাদেশ থেকে কিছু ইন্টারপ্রেটার নেওয়া যায় কিনা, তাদেরও কর্মসংস্থান হলো, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রিক কিছু কর্মসংস্থানের ব্যবস্থা, এটার সম্ভাবনা কেমন? আচ্ছা, আমার গত মাসে আমাকে কুমনিং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ইনভাইট করেছিল রিগার্ডিং দিস ডিসকাশন। তাদের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে কুমনিং মেডিকেল ইউনিভার্সিটিতে অসংখ্য বাংলাদেশি স্টুডেন্ট আছে যারা MBBS পড়ছেন। আচ্ছা, সো তারা প্ল্যান করেছে ওই কুমনিং মেডিকেল ইউনিভার্সিটির বাংলাদেশি আমাদের যে ভাই বোনরা মেডিকেল MBBS পড়ছেন তাদেরকে ক্লিনিক্যাল পার্টের একটা আন্ডারে তারা ওখানে রোটেশনে যাবে, এবং এটাতে তাদের একটা পার্ট টাইম জবও হতে পারে, প্লাস বিল্ড আপ দ্য কমিউনিকেশন উইথ দ্য পেশেন্ট ডক্টরস। একটা দেশের মানুষের মানে দেশের একজন ছেলে দেশের একজন মেয়েকে দেখলো পেশেন্ট, সো মোর কমফোর্ট জোন ক্রিয়েট হবে। অ্যান্ড স্পেশালি তারা আবার প্রফেশনাল, প্রত্যেকটা হসপিটালের প্রফেশনাল ট্রান্সলেটর তারা অলরেডি অ্যারেঞ্জ করেছে, আমাদেরকে সেটাই বলেছে কুমনিং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তো আমি মনে করি ভাষাগত সমস্যা নট এ বিগ ইস্যু, কারণ দে অলরেডি সিকিউর দ্যাট পার্ট এবং দে অলরেডি মেড দ্য সলিউশন। এবং মিডল ইস্ট থেকে এ লট অফ পেশেন্ট কামিং টু বেজিং সাংহাই, তারা তো অনেকে তো ইংলিশে বলতে পারে না। বাংলাদেশের মানুষরা ইংলিশ বলতে পারে। আপনি যখন কেউ বাইরে যাচ্ছে অ্যাটলিস্ট 60% পিপল ক্যান স্পিক ইংলিশ। যারা মিডল ইস্ট থেকে আসতেছে আপনি জানেন যে তারা কতটুকু ইংলিশ বলতে পারে, তারাও খুব ভালো চিকিৎসা নিয়ে বের হচ্ছে। তো তার মানে হচ্ছে যে ভাষা একটা প্রবলেম, বাট সেই প্রবলেমের অলরেডি বিফোর দ্য সলভ করার জন্য তারা স্টেপ অ্যাহেড নিয়েছে। যত দিন যাবে ততই একটা প্রফেশনালিজম ক্রিয়েট হবে। তো নট এ বিগ ইস্যু টু হ্যাভ। কিন্তু স্কোপ তো বাড়বে, এটা যদি চলতে থাকে ভবিষ্যতে, যদি এই কোলাবোরেশনটা চলতে থাকে, তাহলে এই যে আপনি বলছেন যে মেডিকেল, আজকে হয়তো আপনি চিন্তা করছেন অনলি কুমনিং, আগামী 6 মাসের মধ্যে আমি আপনাকে এনশিওর করতে পারি মোর দেন 4 প্রভিন্স উইল জয়েন উইথ দ্য বাংলাদেশ। তো দিন যত যাবে, মানে দক্ষিণে যে প্রভিন্সগুলো আছে, আছে গংজো অলরেডি এন্টার, ওয়ান হসপিটাল অলরেডি এন্টার, বেজিং অলরেডি তারও ডিক্লারেশন দেওয়ার মতো আসতেছে, দে আর ওয়েলকামিং দ্য বাংলাদেশি পিপল। সাংহাই আছে, মানে যেখানেই ভালো চিকিৎসা সেখানেই নট অনলি ফ্রম বাংলাদেশ, মেনি কান্ট্রিজ পিপল কামিং টু নাও চায়না ফর দ্য ট্রিটমেন্ট পারপাস। এবং 2025 থেকে 2030-এর যে ভিশন বাই প্রেসিডেন্ট শি জিনপিং, ওয়ান অফ দ্য পার্ট ইজ দ্য হেলথ সেক্টরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল, এবং ফরেন পেশেন্ট কামিং টু দ্য চায়না ফর দ্য গেটিং বেটার সার্ভিস অ্যান্ড টু নো ওয়াই আর নাও চায়না। কারণ না আসলে মানুষ বিশ্বাস করবে না ওয়ার ইজ চায়না নাও। এখন 1956 বা 1997 চায়না না, এটা 2025-এর চায়না। লাস্ট 25 ইয়ার্সে কী পরিমাণ ডেভেলপ হয়েছে ইচ এভরি সেক্টর, না গেলে বোঝা যাবে না। চিকিৎসা শাস্ত্র সেম, এ লট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হাই। আবার জানেন হয়তো মায়ো ক্লিনিক আপনার US-এর ভেরি বিগ হসপিটাল, তারাও এখন বেজিংয়ে আসছে।
বিভিন্ন হসপিটালের চেইন, তারা এখন বিভিন্ন সিটিতে ওপেন করছে তাদের প্রাইভেট হসপিটাল। গভর্নমেন্ট হসপিটাল আর মোর পাওয়ারফুল দ্যান দ্য প্রাইভেট হসপিটাল ইন চায়না। তাদের ফ্যাসিলিটিগুলি খুবই ভালো। তো যত দিন যাবে ততই বেটার সার্ভিস পেতে পারবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। বাবর ভাই, খাবার দাবার তো আপনি যেহেতু দীর্ঘদিন থাকেন, দুজনে থাকেন, খাবার দাবার তো একটু পার্থক্য আছে বাংলাদেশিদের সাথে। সেক্ষেত্রে যারা চিকিৎসা নিতে যাবেন বা সাথে অ্যাটেন্ডেন্ট যাবেন, তাদের থাকা, তাদের খাওয়া, এই বিষয়গুলো তো আসলে জড়িত। তো এটা তো মানে কুনমিংয়ে আলাদা ধরনের কোনো ব্যবস্থা করা বা সম্ভব কিনা, অথবা যে ধরনের খাবার দাবার আছে সেটা কতটুকু আসলে বাধা? আসলে আমরা সবাই জানি যে বাংলাদেশেও অনেকে, আমি ছোটকাল থেকে দেখতেছি যে যখনই কোনো খুশির খবর থাকে বা কেউ কাউকে একটু বেশি করতে যায়, তখনই বলে যে চল আজকে চাইনিজ খেয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা ছোট থেকে দেখে আসছি, চল আজকে চাইনিজ খাই, সবাই একটা চাইনিজের প্রতি একটা ঝোঁক। আচ্ছা, এটা শুধু বাংলাদেশে না, আপনি যদি পৃথিবীর ইউরোপিয়ান বা আমেরিকান যে কোনো দেশে গেলে দেখবেন যে আলাদা একটা আছে, সেটা হলো চাইনিজ ফুড। চাইনিজ ফুড পৃথিবীতে সবচাইতে ফেমাস, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি যেটা বললেন যে আমাদের এই যে খাবারের যে খেতে পারবো কি না, এইখানে হ্যাঁ একটু আছে যে হ্যাঁ অরিজিনাল অথেন্টিক চাইনিজ এবং আমাদের দেশের চাইনিজের মধ্যে অবশ্যই একটু ডিফারেন্ট আছে, কিন্তু তার মধ্যেও চাইনিজ খাবার যে কত হাজার রকমের আছে সেটা কিন্তু কেউই বলতে পারি না। আমরা যদি চায়নার যে মুসলিম এলাকার যে আপনার রেস্টুরেন্ট বা মুসলিম খাবার, এগুলো কিন্তু খুবই ক্লোজ টু আরাবিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। কুনমিং, গুয়াংজু, ভেরি ক্লোজ। প্রত্যেক শহরে কিন্তু আপনার হালাল রেস্টুরেন্ট অ্যাভেলেবল। এবং আমরা বলি যে এভরি 2 কিলোমিটার। No, that is too far. No. Now you can find within a 1.5 kilometer, within half kilometer or 1 kilometer. এখন এত বেশি হয়ে গেছে। যেমন আমি বলতে পারি যে আমি যখন প্রথম চীনে যাই, আজ থেকে প্রায় 30 বছর আগে, তখন আমি হালাল রেস্টুরেন্ট খুঁজতে গেলে ওই যে উনি যেভাবে বললেন 2-3 কিলোমিটার আমি হয়তো খুঁজে পেতাম না, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি হাফ কিলোমিটারের মধ্যে একটা থেকে 2টা 3টা 4টা হালাল রেস্টুরেন্ট পাবেন। এবং সবচেয়ে এবং বিভিন্ন মুসলিম দেশের রেস্টুরেন্ট কিন্তু সেখানে আছে, এবং বিশেষ করে সেন্ট্রাল এশিয়ার যে হ্যাঁ, এখন এই যে হালাল রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু সবই আমাদের উপযোগী করা। মানে আপনি ওই যে আরাবিয়ান ফুড, পাকিস্তানি ফুড বা বাংলাদেশি ফুড, এই যে আমাদের এই কন্টিনেন্টের খুবই কাছাকাছি। হয়তো বা আপনি এত বেশি, আপনি যদি বলেন যে আমি ওই যে হলুদ মানে কারি খাবো, তাইলে একটু ডিফারেন্ট জিনিস, কিন্তু আপনার যে খাবার রুচি নিয়ে খাওয়ার কোনো প্রবলেম নেই। আমরা একদম শেষ দিকে এসে ডাক্তার মিজুল ফেরদৌস যেটা বলছিলাম যে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, যত কোলাবোরেশন বাড়বে শিক্ষার্থীদের তো তত সুযোগ সুবিধা বাড়বে। এখন যারা শিক্ষার্থী যাচ্ছেন, আগের তুলনায় কি বেড়েছে চীনে যারা পড়াশোনা করতে যাচ্ছেন, এবং পড়াশোনা শেষে সেখানে কর্মসংস্থান, সহজ কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিনা? অর্থাৎ অনেকে তো থেকে যেতে চান বা থাকতে চান, বা সেই দেশে চীনে গেলেন, সেখানে পড়াশোনা করে সেখানেই আসলে কর্মসংস্থান করতে চাচ্ছেন, এটা কতটা সহজ হয়ে থাকে? তো ধন্যবাদ ইমরুল কায়েস ভাইকে। কোভিডের কারণে বিশ্ব একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সেই 20 থেকে শুরু করে 23 বা বিগিনিং অফ দ্য 24 একটা ঝড় বয়ে গেছে জব সেক্টরে। এটা সত্যি, এটা বিশ্বের সব দেশে 24 থেকে নর্মালি হয়ে গেছে। এয়ার টিকিটগুলো একটা সহনীয় পর্যায়ে চলে এসছে। বাংলাদেশ থেকে এখন অসংখ্য ছেলে আবার যাচ্ছে ব্যাচেলর করতে, মাস্টার ডিগ্রি করতে, পিএইচডি করতে। তা আমার যে লাস্ট 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন চায়না, আমার কাছে মনে হয়েছে আপনি যদি একটা ব্যাচেলর ডিগ্রি পাস করেন চায়না থেকে, আপনার অ্যালট অফ অপরচুনিটি হবে। বিশেষ করে শেনজেন, গুয়াংজো, বেইজিং, সাংহাই, উহান, ন্যানজিং, তিয়ানজিন, এই সমস্ত বড় বড় সিটিগুলোতে অ্যালট অফ জব অপরচুনিটি ফর দ্য ব্যাচেলর ডিগ্রি যারা পাস করেছে তাদের জন্য। আমরা যদি চিন্তা করি যারা মাস্টার ডিগ্রি পাস করেছে চায়না থেকে, দে হ্যাভ অলসো অ্যালট অফ অপরচুনিটি। কিন্তু আপনি যখনই পিএইচডি কমপ্লিট করে ফেলবেন, জব কাম টু ইউ, আপনি যাবেন না, জব আপনার কাছে আসবে। আর চায়নাতে এই সমস্ত একটা সেক্টর আপনাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে যে আমি ব্যাচেলর ডিগ্রি পাস করলাম, আমার কাছে এই রেঞ্জের জব পাবো, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, আমার কাছে এই রেঞ্জের জব পাবো, আর আমি আমার যে সাবজেক্টে পিএইচডি করলাম, জব ইজ নকিং টু মি, আমার কাছে আসবে।
আর আপনি যদি পোস্ট জব কমপ্লিট করতে পারেন চায়নাতে, দেন ইউ হ্যাভ 100 জব, ইউ চুজ ইউর জব ওয়ার ইউ নিড টু গো। জি, থ্যাংক ইউ। আমরা শেষ দিকে চলে এসেছি। বাবুল ভাই, আপনিও তো এই বিষয়ে অনেক জায়গায়, চীনের অনেক জায়গায়, অনেক শহরে, অনেক জায়গায় গিয়েছেন। তো শিক্ষার্থীদের আসলেই কি সুযোগ সুবিধা বাড়ছে আগের তুলনায়? মানে চীন সরকার তো ব্যাপক বৃত্তি দিয়ে থাকে, সেটা বিশ্বের অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সেটার দিন দিন কি বাড়ছে? ধন্যবাদ আপনাকে। এই শিক্ষা খাতে যদি আমি একটি ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আজ থেকে 30 বছর আগে আমাদের চায়নাতে আমাদের জন্য শুধু স্কলারশিপ ছিল 10টা, যেটাকে সিএসসি স্কলারশিপ বলে, মানে ফুল ফিল্ড চীনা গভর্নমেন্টের যে স্কলারশিপ। কিন্তু এখন যদি আপনি খেয়াল করেন দেখবেন যে আমি স্কলারশিপের কথা বলছি, যে এখানে আপনি বেড়ে হয়ে গেছে কত গুণ, প্রায় 400-500-র উপরে। আচ্ছা, কীভাবে? সিএসসি স্কলারশিপ ছাড়াও এখন প্রভিন্সিয়াল স্কলারশিপ, যার মধ্যে আছে আপনার ফুল স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ, তারপরে আছে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ। ইউনিভার্সিটি আবার আলাদা করে স্কলারশিপ দিচ্ছে। তো এরকম আমরা হিসাব করলে কিন্তু আমাদের জন্য অপরচুনিটি এখন প্রায় 100 গুণের উপরে হয়ে গেছে। আচ্ছা, তার এর বাইরেও কিন্তু আমাদের দেশ থেকে অনেক ছাত্রছাত্রী তারা যাচ্ছে ওইখানে কম খরচে আপনার এই যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনটিক্যালের উপরে পড়াশোনা করতে, যেটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজনীয়। এবং তারা সবচাইতে পৃথিবীর মানসম্মত ইউনিভার্সিটিতে আপনার লেস দেন 1/3 খরচে তারা কিন্তু ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট সব কিছু করতে পারতেছে। এবং ওনারা ভর্তি হওয়ার পরে যদি ওনাদের রেজাল্ট ভালো হয়, ইউনিভার্সিটি কিন্তু অটোমেটিক্যালি তাকে পার্শিয়াল স্কলারশিপ দিচ্ছে এবং তাদেরকে ফুল স্কলারশিপও দিচ্ছে। তো এই যে অপরচুনিটিটা, এটা কিন্তু আমাদের জন্য যে চীনে একটা বড় একটা মানে দরজা। বাবর ভাই, আমি একদম শেষ দিকে চলে এসেছি, ছোট্ট করে জানতে চাইবো যে চীনে বাংলাদেশি কমিউনিটির সাইজ এখন কেমন, এবং যারা বাংলাদেশি আছেন তাদের উৎসব, নানা সময় আমরা দেখি ঈদ পার্বণ, নানা উৎসব হয়, ন্যাশনাল আমাদের অনেক দিবস আছে, সব কিছু মিলে সেখানে এই যে উৎসবগুলো আপনারা খুব সহজভাবে পালন করতে পারেন কিনা, অর্থাৎ কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো বাইরে থেকে তো অনেক রকম ধারণা করা হয়, বা ধর্মীয় অনেক উৎসব থাকে, সেগুলো ঠিকমতো পালন করতে পারেন কিনা, জাস্ট একদম ছোট করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রত্যেকটা সিটিতেই বাংলাদেশিদের একটা হিউজ বিগ ক্রাউড এখন বর্তমানে, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট, কারণ স্টুডেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য মানে যারা বাংলাদেশে পড়ছে বা কমিউনিটি করছে। BCYC নামে একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ চায়না স্টুডেন্ট ইউথ অ্যাসোসিয়েশন, ওটার আন্ডারে প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের প্রতিনিধি আছে, প্রত্যেকটা সিটিতে তাদের প্রতিনিধি আছে। প্রত্যেকটা এরকম বিগ বিগ প্রোগ্রামগুলিতে, আমাদের দিবসগুলিতে তারা গেট টুগেদার করে উইথ হিউজ ক্রাউড, a lot of ফুডস, এবং দেশি ফুডকে নিয়ে ওরা অসংখ্য অ্যাক্টিভিটিস করছে। এবং বেইজিং, সাংহাই যেগুলি বড় বড় সিটি, সেখানে লোকাল কমিউনিটি হিউজ গেট টুগেদার আমরা করছি। আর বুঝতে পারছি। ডাক্তার মেজবা, আপনাকে ধন্যবাদ, এবং মাহমুদ আপনাকেও ধন্যবাদ। দুজন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথির মুখে আপনারা জানতে পারলেন যে চীন এবং বাংলাদেশ সরকার যে নতুন ব্যবস্থাপনা করেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা চিকিৎসা সেবা নিতে বাইরে যেতে চান তারা চীনে সহজে যেতে পারবেন। চীনের কুনমিংয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য ডেডিকেট করা হয়েছে। তো সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও যারা উচ্চশিক্ষার্থে চীন যেতে চান তাদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, সেখানে সুন্দরভাবে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। সেই বিষয়গুলি আসলে তাদের আলোচনা থেকে উঠে এসেছে। তো আমরা আশা করি, এই অনুষ্ঠান থেকে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ এবং চীনের মধ্যে কোলাবোরেশন, সহযোগিতা আরও বাড়বে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।